সুলতান ভিলার বসার ঘরে এক কোণে বসে আছে মেহেরিন, লম্বা কোমর চুলগুলো মেলে দিয়ে। আবিকে সুলতান নিজের হাতে মেহেরিনের মাথায় নারকেল তেল ঘষে দিচ্ছেন, নরম হাতে যত্নে। এমন সময় শোনা গেল কলিং বেলের আওয়াজ। আবিকা সুলতান রহিমাকে ডেকে বলল, রহিমা, দরজাটা খুলে দেখ তো। কাজের মেয়ে রহিমা দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। সদর দরজা দিয়ে প্রবেশ করে শেরিন আর শেরিনের স্বামী অনিক, সাথে আরও একজন আছে। মেহেরিন বোনকে দেখে দৌড়ে এগিয়ে আসে। শেরিন জড়িয়ে ধরতে মেহেরিন জিজ্ঞেস করে, কেমন আছো আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবিকা সুলতান এগিয়ে আসলো, হাসি মুখে বলল, আরে অনিক, শেরিন যে, আসো ভিতরে আসো। দাঁড়িয়ে কেন? অনিক শেরিন ভেতরে আসলো। মেহেরিনের চোখ গেল বোন আর দুলাভাইয়ের পাশে থাকা একজনের দিকে। মেহেরিন ওড়না দিয়ে মুখের একপাশ থেকে মাথা নত করে সরে গেল। অস্বস্তি হচ্ছে তার। অনেক ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে পড়লি কেন মেহেদি? মেহেদি মেহেরিনের থেকে নজর সরিয়ে ভাইয়ের সাথে সোফায় গিয়ে বসলো। আবিকা সুলতান আপ্যায়নের ব্যবস্থা করতে গিয়ে শেরিন থামিয়ে দিয়ে বলে, আন্টি, ব্যস্ত হতে হবে না, আমরা এখনই চলে যাব, আপনাদের নিমন্ত্রণ জানাতে এসেছি। আবিকা সুলতান মৃদু হেসে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কিসের নিমন্ত্রণ শেরিন? মেহেদির বিয়ে ঠিক হয়েছে আন্টি, ঈদের 2 দিন পর বিয়ে, আপনারা সকলে আসবেন। মেহেরিনের কানে আসলো কথাটা। মেহেদি শেরিনের চাচি শাশুড়ির ছেলে। 1 বছর আগে মেহেদির মা সম্বন্ধ নিয়ে এসেছিল মেহেরিনের বাবার কাছে মেহেরিনের জন্য। তাহলে ভূঁইয়া মানা করে দিয়েছিল, মেহেদি বেকার ছিল বলে। তার উপর ছেলে পড়াশোনা কম, মাত্র এসএসসি পাস। বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ায়, পাড়ার মোড়ে আড্ডা দেয়। সব মিলিয়ে মোতালে ভূঁইয়া মনে হয়েছে এমন ছেলের কাছে মেয়ের হাত দেওয়া যায় না। এ নিয়ে শেরিনের চাচি শাশুড়ি বেশ রেগেছিলেন মেহেরিনের বাবার উপর। সেই জন্য এখন মেহেদির বিয়ে ঠিক হতেই শেরিনকে দিয়ে নিমন্ত্রণ পাঠালো এ বাড়িতে। এবার মোতালেব ভূঁইয়া আর মেহেরিনরা এসে দেখে যাক, তার এই বেকার ছেলের কত বড় বাড়ির মেয়ের সাথে বিয়ে হচ্ছে। অথচ শেরিনের চাচি শাশুড়ি বোকা মহিলা বোধহয় জানে না, জানে এসব দেখাতে চাইছে তার স্বামীর ছিকি ভাগও ওই বাড়ির নেই। সুলতান নিমন্ত্রণ গ্রহণ করলো। যেহেতু এলাকার চেয়ারম্যান আমিরুল সুলতান, তার উপর আত্মীয়, এখন তো যাওয়াটা আবশ্যিক। চা নাস্তা না খেয়ে শেরিনরা চলে গেল। পুরনো সময় মেহেরিনের মাথা নত করে রেখেছিল। মেহেদিকে দেখলো তার অস্বস্তি হয়। আপা কেন যে তাকে নিয়ে আসলো? কেমন করে তাকিয়েছিল, সেদিকে থেকে চলেও যেতে পারছিল না। মেহেরিন ভাবে, মেহেদির মায়ের মুখ ভালো না, মুখে কিছু আটকায় না, যা ইচ্ছে হয় বলে দেয়। কয়েকটা দিন হলো সাপোয়ার নিজেকে পাগল পাগল লাগছে। মায়ের কোনো খোঁজ তো পাচ্ছে না সে। এই জওয়ানটা তো দেশের বাইরে চলে গেছে, তাহলে মায়ে কোথায় গেল? মায়ে কি না বলে তাহলে ট্যুরে চলে গেল? কিন্তু এটাও কিভাবে সম্ভব? নিজের অফিস রুমে বসে হাঁসফাঁস করে কথাগুলো ভাবছিল সাফওয়ান। এমন সময় সাফওয়ান নম্বরে কল আসে তার সহকারী সিদ্দিকের। সাফওয়ান ফোনটা রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে সিদ্দিকে বলে, স্যার, মাহি ম্যাডাম বাড়ি ফিরেছেন, ওনার অ্যাপয়েন্টমেন্ট আছে। সাফওয়ান কথাটা শুনে মাহির বাড়ির পথে রওনা হয়। আশ্চর্যের বিষয় হলো সাফওয়ানকে সিকিউরিটি গার্ড ভেতর থেকে যেতে দিচ্ছিল না। মাহি ম্যাডামের অর্ডার, তার সাথে কেউ দেখা করতে আসলে যেন তাকে ঢুকতে দেওয়া না হয়। সাফওয়ান মাহির ল্যান্ডফোনে ফোন করলো, কিন্তু মাহি ফোন রিসিভ করলো না। কয়েকবার ট্রাই করার পরে রিসিভ হলো। সাফওয়ান অস্থির গলায় বলল, সিকিউরিটি গার্ড কেন ভেতরে ঢুকতে দিতে চাইছেন না আমায় মাহি? মাহি জাস্ট একটা কথাই বলল, চলে যান এখান থেকে। কেটে দিল ফোন। সাফওয়ান রাগ হলো, পকেট থেকে সিআইডি কার্ড বের করে দেখালো, বলল, এবার অত্যন্ত বাধা দিবেন না। গার্ড ভিতরে ঢুকতে দিতে বাধ্য হলো। সাফওয়ান মাহির রুমের সামনে গিয়ে দরজা টোকা দিল। কলিং বেল বাজালো, কিন্তু মাহি খুলল না। সাফওয়ান দরজায় কড়া নেড়ে নেড়ে বলল, কি হয়েছে কি তোমার মাহি? এমন ব্যবহার করছো কেন? তোমায় দেখি না আজ কতদিন হলো। দরজাটা খোলো না মাহি, প্লিজ প্লিজ, লক্ষ্মীটি খোলো না। কোথায় চলে গিয়েছিলে না বলে? মাহি দরজা খুলল না। সাফওয়ান দরজার বাইরে এবার বসে পড়ল। অভিমানী গলায় বলল, তুমি দরজা না খুললে আমি কিন্তু এখান থেকে যাব না মাহি, এখানেই থাকবো, এখানে বসে অপেক্ষা করব তোমার। সাফওয়ানের প্রতিটি শব্দ মাহির ভেতরটাকে জ্বালিয়ে দিচ্ছে। কোন মুখ নিয়ে সে সামনে গিয়ে দাঁড়াবে? সাফওয়ানের চোখে চোখ রাখার সাহসটাও তো তার নেই। কি করে বলবে তার সাথে ঘটা কথাগুলো? কি করে বলবে সে এখন বিবাহিত? তাই তো না, মাহি এই বিয়ে মানে না, আর মাহি দরজাটাও খুলবে না। একটা সময় ঠিক চলে যাবে সাফওয়ান। রাত 1টার সময় মাহি দরজা খুলল। সামনে তাকিয়ে দেখলো না, সাফওয়ান নেই। তপ্তশ্বাস ফেলে দরজা আটকাতে যাবে, পিছন থেকে পাশে বসে থাকা সাফওয়ান উঠে দাঁড়িয়ে দরজা আটকাতে বাধা দিল। মাহি চমকে উঠল। কেমন বিধ্বস্ত লাগছিল সাফওয়ানকে।
সাফওয়ান মুখ মাহির মুখের কাছে, একে অপরের নিঃশ্বাস পড়ছে মুখে। সাফওয়ান মায়ের গালে হাত রাখলো। মাহি কেঁপে উঠল। দেখা করছো না কেন আমার সাথে? কি হয়েছে কি তোমার মাহি? মাহি নিজেকে শক্ত করলো, গাল থেকে সাফওয়ানের হাত সরিয়ে দিয়ে বলল, আপনি এখন এখানে কেন? আমি না চলে যেতে বলেছি? তুমি যেতে বললেই আমি চলে যাব। কোথায় গিয়েছিলে? চলে জাহান্নামে। আপনার কোনো সমস্যা? রেগে যাচ্ছ কেন? একটু জানিয়ে যেতে। দুশ্চিন্তা হচ্ছিল ভীষণ। মায়ের কান্না পেল সাফওয়ানের এবং শান্ত নরম কথা শুনে। কিন্তু ভেঙে পড়লে চলবে না। আপনি বাসায় যান এখন। থাকি না এখানে। না, আপনি বাসায় যান। আপনি বাসায় যান, সকালে কথা বলছি। কোথায় মিট করব? ধানমন্ডি লেকে আসবেন দুপুর 3টায়। আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো। এখন আসুন। মাই সাফওয়ানের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। সাফওয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল দরজার পানে। কেমন যেন এই মাহিকে অচেনা লাগলো তার। কি হয়েছে মাহির? এমন অস্বাভাবিক আচরণ কেন করছে? সাফওয়ানের যে খারাপ লাগছে এমন আচরণে। একটুও বলল না আজ বাসায় ফিরে জানাবেন। এই কয়েকদিনের মাঝে তো পরিবর্তন। গুলশানের ক্লাবে বসে এজন কোচ খাচ্ছে, পাশেই বসা বাহাদুর মাথায় ঢুকছে না। এজনই তো কাহিনী করে মাহিকে বিয়ে করে ছেড়ে দিল কেন? মেয়েটাকে ছেড়ে দিলে কেন? ডিভোর্স দিয়েছি। না, কিন্তু যেতে দিলে যে তখন? তাহলে কি করব? আমার বউকে বেঁধে রেখে দিব? বিয়ে করলি কেন? বউ দরকার সেই জন্য। মাহি যদি পালিয়ে যায় তখন? ডোন্ট কল হার মাহি। সই তো ভাবি বল। আর মাহি পালাবে না। পালানোর মেয়ে মাহি নয়। সুলতান নিবেশে ঠিক চলে আসবে। বুঝতেছি না তোর কাহিনী। তোরে বুঝতে বলছি আমি। বৌমার মাথা ব্যথাটা আমাকেই করতে দে। আর তোর করার দরকার নেই। এখন আমাকে শান্তিমতো গিলতে দে। একটা কষ্ট ঢাল। এজন অন্য আরেকটি বোতল বাহাদুরের কাছে দিয়ে বলল, স্পেশাল করে বাড়িয়ে দে তো। বাহাদুরের দাঁত কেলিয়ে প্যান্টের কাছে নিয়ে স্পেশাল করে দিল কোচটা। এজন টিস্যু দিয়ে বোতলটা ধরে ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলল, এনজয় ইয়োর টাইম উইথ কোচ। ছেলেটা কোচের বোতলের গায়ে চুমু দিয়ে বলল, ধন্যবাদ ভাই। বাহাদুর পারছে না এখানে হেসে বমি করে ভাসিয়ে দিত। ছি ছি, কি কাণ্ডই না করলো তারা বসে। এখনো কি এও নাকি আবার টেস্ট লাগছে? হ্যাঁ, ছ্যা। মানুষের জীবনের সবচেয়ে বেদনার বিষয়গুলো একটি হলো আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি, যাদের খুব করে চাই, যাদের জন্য অন্তরের গভীরে প্রার্থনা করি, একটা সময় এসেই তাদের আমরা আর পাই না। আর এ যে জীবনের এক নির্মম ব্যাকরণ, এক ধ্রুব সত্য যেটা যতবার অস্বীকার করতে চাই ততবারই বাস্তবতা এনে প্রমাণ করে দেয় যে এটাই নিয়তির খেলা। এই সত্যটা আমরা সবাই কম বেশি অনুভব করি। জীবনের বাঁকে বাঁকে দেখা মিলে চাওয়া আর না পাওয়ার এক বিষাদময় দূরত্বের। যাকে হৃদয়ের গহীন থেকে চাওয়া যায় তাকে হারিয়ে ফেলার বাসাটা একটা অভিশাপের মতো লাগে। প্রতিটি সকাল তখন নিষ্প্রাণ, প্রতিটি রাত অসহ্য দীর্ঘ। আশেপাশে সব কিছু চলতে থাকে, শুধু থমকে যায় নিজের ভেতরের সময়। বুকের ভেতর যেন প্রতিনিয়ত কেউ একটা শূন্যতা কুড়ে কুড়ে খাচ্ছে। হাসলেও চোখ ভিজে থাকে, কথা বললেও কষ্টে জড়ানো বিষণ্ণতা। চারপাশে যত আলোই চারপাশে যত আলোই থাকুক, তার না থাকা যেন এক স্থায়ী অন্ধকার। আচ্ছা, জীবনটা তো নিষ্ঠুর কেন? যাকে তো ভালোবাসি তাকে কেন হারিয়ে ফেলি আমরা? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে থাকে প্রেমা। চোখে একরাশ হতাশা, মুখে বিষণ্ণতা। আয়নার ফ্রেমে ভেসে ওঠে শত শত কল্পনা জল্পনা, না পাওয়ার হাহাকার। বাঁকা চোখে একবার তাকায় দেওয়ালের ক্যালেন্ডারের দিকে। 28শে জুলাই মঙ্গলবার, প্রেমার জন্মদিন, 29তম জন্মদিন। প্রেমা দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। নিঃশ্বাসে যেন জমে থাকা জীবনের শত যন্ত্রণা কালো বোকলাটা তুলে পড়ে নেয় ধীরে ধীরে। আজ বাড়িতে কেউ নেই, না শেখর, না মহসিন আলী, আর না ছোট দেবরটা। এই সুযোগে বাড়ি থেকে বের হওয়ার 100 টাকার একটা নোট নিয়ে বেরিয়ে পড়ল। ধানমন্ডি 2 থেকে প্রেমা আজিমপুর আসে। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে পড়েছে। ঢাকার পুরনো এই আজিমপুর কবরস্থানের বিশাল লোহার গেট পেরিয়ে প্রেমা ধীরে ধীরে প্রবেশ করে। চারপাশ জুড়ে অসংখ্য কবর, কারো পাশে প্লাস্টিকের ফুল, কোথাও শুকিয়ে যাওয়া গোলাপ, কোথাও মাটিতে ঠেকলো নামহীন ফলক। প্রেমা হাঁটতে হাঁটতে ভেতরে দিকে কবরস্থানের পাশে এসে দাঁড়ায়। বছরের এই একটা দিনই আসা হয় প্রেমার এখানে। এই দুনিয়ায় প্রেমা এতিম, কেউ নেই তার। বাপ থাকতেও বাপ নেই, আর মা, সে আজ অনেক বছর হলো তার কাছে নেই। একটুও কি প্রেমার কথা ভাবলো না তার মা? এভাবে একা এই শকুনদের মাঝে ফেলে রেখে স্বার্থপরের মতো চলে গেল। প্রেমাকেও সাথে নিয়ে যেত। এই জীবন যে তার আর ভালো লাগে না। প্রেমা নরম হাত রাখে কবরের মাটিতে। কবরের সামনে মায়ের নাম খোদাই করে পাথরটার উপর ধুলা জমেছে। প্রেমা নিজের ওড়না দিয়ে ধুলোগুলো মুছে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে কবরের পাশে।
হঠাৎই তার চোখ থেকে গড়িয়ে পড়ে অঝোরধারায় অশ্রু। বুকের ভেতরে জমে থাকা কষ্ট গলে গলে মাটিতে মিশে যায়। প্রেমা ফিসফিস করে জিজ্ঞেস করে, কেমন আছো মা? দেরি করে এলাম বলে মন খারাপ করেনি তো? লুকিয়ে আসতে হয়েছে বলে একটু দেরি হলো। কিন্তু এসেছি মা, এসেছি। এই একটা দিনই তো তোমার সাথে আমার দেখা হলো বলো মা, তারপরও দেরি হয়ে গেল। আজ 29-এ পা রাখলাম মা। জানো মা, আমি না ভালো নেই। আমার শরীর ভরা দুঃখ আর দুঃখ। কি অসহ্য সেই দুঃখ। আচ্ছা মা, আল্লাহ পৃথিবীর সব দুঃখ আমাকে দিয়ে দিয়েছে? সবার দুঃখ ফুরায়, কিন্তু আমার দুঃখ তো ফুরায় না মা। তোমাকে আমি রোজ ডাকি মা, কিন্তু তুমি তো আসো না আমার ডাকে। আমি ডাকতে ডাকতে হাঁপিয়ে যাই, আকাশের দিকে তাকাই, এই ভেবে যে তুমি আসবে, আমায় জড়িয়ে ধরে বলবে, কাঁদিস না, আমি আছি তো। জানো, কেউ না আমার মাথায় হাত বুলিয়ে একটু কথাও বলে না মা। কেউ যদি একটু মাথায় হাত বুলিয়ে বলতো, আমি আছি তো প্রেমা। আমি সেদিন সুখের লোভে একটু কাঁদতাম মা। আচ্ছা মা, আমার এই অসহ্য কষ্ট কি তুমি দেখতে পাচ্ছ না? তুমি খোদাকে বলো না আমায় নিয়ে নিতে তোমার কাছে। অনেক বছরই তো বাঁচলাম এই পৃথিবীতে। এই পৃথিবীতে আমার দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি মা। প্রেমা কিছুক্ষণ চুপ থেকে আবার বলে উঠল, আচ্ছা মা, আমার সব চাওয়া সব জিনিসগুলো কেন অবৈধ, নিষিদ্ধ, দামি নয়তো অন্য কারো হয়? সেগুলো আমার কেন হয় না বলো মা? আমি তো খুব করে বাঁচতে চেয়েছিলাম পৃথিবীতে। একটা সুন্দর জীবন কল্পনা করেছিলাম, আমার বিয়ে হবে, একটা সুন্দর সংসার হবে। কিন্তু আমার সাথে এটা কি হলো মা? জানো মা, আমার সোলেমান না বিয়ে করেছে। কথাটা শুনে কি যে কষ্ট হলো বুকে সেদিন, দম বন্ধ হবার মতো অনুভূতি। মা, আমি কি এতটাই দুর্ভাগ্য নিয়ে জন্মেছি? এত দুঃখ কি আমি ডিজার্ভ করি? একটু সুখও কি আমার ভাগ্যে নেই? ইস, যদি সেদিন একটু স্বার্থপর হতে পারতাম। তুমি তো আমার কথা ভাবনি। সেদিনও যদি তোমার কথা না ভেবে নিজেকে নিয়ে ভাবতাম, তাহলে বোধহয় সুখ জিনিসটা আমার ভাগ্যে থাকতো। কিন্তু পারিনি স্বার্থপর হতে, সেই জন্য সুখ নেই আমার কপালে। জানো, আমি অপেক্ষায় আছি তোমার কাছে চলে যাওয়ার। সেই দিনটা যে খুব শিগগিরই আসে মা। সেদিন আমাকে একটু জড়িয়ে ধরো মা, তোমার কোলে মাথা রেখে কাঁদবো। প্রেমার কথাটা শেষ হতেই শুনতে পেল মাগরিবের আজান। আর থাকা যাবে না, বাড়ি ফিরতে হবে। প্রেমার চোখ মুখ মুছে কবরের দিকে তাকিয়ে বলো, আজ আসি তাহলে মা, আবার আসবো। বাসায় এসে আমায় না পেলে জানোই তো কি হয় আমার সাথে। আসি, ভালো থেকো। প্রেমা চলে আসলো কান্না চেপে। সুলতান নিবাসে নিজের কক্ষে ব্যালকনিতে বসে সলিমান গাইছে গলা ছেড়ে, আমার জনম গেল ভুলে ভুলে, কইরে পিরিত, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। ইব্রাহিম সলিমানের কক্ষের দিকে এগিয়ে গেল গান শুনে। দেখলো সলিমান ব্যালকনিতে চেয়ারে গায়ে দিয়ে বসে আছে। হাতে তার বেশ কিছু পুরনো ছবি আর জ্বলন্ত সিগারেট, পাশেই রাখা মদের বোতল। ইব্রাহিমের মনে পড়ল আজ তো 28 তারিখ, প্রেমার জন্মদিন। ইব্রাহিম ভাবলো, সুলেমান কি এখনো প্রেমাকে ভালোবাসে তাহলে? ইব্রাহিমের ভাবনার মাঝে সুলেমান সিগারেটের মুখ নিয়ে এক টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিতে দিতে বলল, কী রে, এসেছিস তুই? ইব্রাহিম চেয়ারে এসে বসলো। হুম। ইব্রাহিম চোখ গেল সুলেমানের হাতে, প্রেমার আর সুলেমানের পুরনো ছবি। তুই কি এখনো ভালোবাসিস প্রেমাকে সুলেমান? সুলেমান কথাটা শুনে হো হো করে হেসে দেয়। হাতে থাকা প্রেমার ছবিটা লাইটার দিয়ে জ্বালিয়ে বলো, ভালোবাসা? ওর প্রতি আমার ভালোবাসা সেদিনই মরে গেছে। এখন যা আছে তা হলো ঘৃণা। ছবিগুলো পুড়িয়ে ফেলছিস? যেমন বাকি ছবিগুলোতে আগুন ধরিয়ে দিয়ে বলো, অতীতের ছাপ জীবনে রাখা ঠিক না, বউ দেখলে মাইন্ড করবে। এতদিন পর? হুম। এখন তো বিবাহিত, সেই জন্য। টাকা নিয়ে আসবি নাকি? আনতেও পারি, বলা যায় না। সব ছবি পুড়িয়ে ফেলেছিস? সলমান কিছু বলল না, বসা থেকে উঠে মদের বোতলে চুমুক দিয়ে বলল, পরশু আমরা মহাদেবপুর যাচ্ছি, তুইও যাবি। একা একা এখানে থেকে কি করবি? না, না, সে না হয় গেলাম। শ্বশুরবাড়ির জন্য বইয়ের কিছু কিনবি না? হুম, কিনবো তো, কাল যাবো শপিংয়ে। তোর ওই ড্রাইভারকে ছুটি দিসনি? কাল দিব। পরের দিন সকালে সলেমান বসুন্ধরা শপিং মলের দিকে রওনা হলো। ইব্রাহিম ইমনকে সাথে নিয়ে এসেছে। ইব্রাহিম তো পরিবারের কেউ নেই। ইব্রাহিম চাচ্ছে একেবারে ঈদে ইমনের পরিবারের জন্য শপিং করিয়ে দিতে। ইমনকে মলের ভিতর নিয়ে বলল, ইমন, তোমার পরিবারের জন্য যা যা ইচ্ছে হয় সব কিনে নাও এখান থেকে। ইমন আশেপাশে তাকালো, এখানে কেনাকাটা করলে বাড়িতে কে নিয়ে যাবে? সব টাকা তো মার্কেটের পেছনেই চলে যাবে। সামনের মাসে তো উর্মির কলেজের ভর্তি ডেট। না না ভাইয়া, আপনারা করুন, আমি বাড়ি গিয়ে করব মাকে সাথে নিয়ে। এখানে করলে কী সমস্যা ইমন?
ভাইয়া এখানকার দাম অনেকটা বেশি, আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এই মল না। আমি বাড়ি ফিরেই করবনি, কোনো সমস্যা হবে না। ইব্রাহিম ইমনের কাঁধে হাত রেখে বলল, টাকা চিন্তা করো না, আমার তরফ থেকে তোমার পরিবারের জন্য তোফা। বিষয়টা ইমনের মোটেও ভালো লাগলো না। কারো দয়া বা বিনা শ্রমের বাহিরে বাহিরে বাড়তি কোনো সুযোগ সুবিধা বা সাহায্য ইমন চায় না কারো থেকে। আপনারা করুন ভাইয়া, আমি আমার সাধ্যের মতো নেওয়ার চেষ্টা করছি। ইব্রাহিম বুঝে গেল ইমন নিবে না। ইব্রাহিম জোর করল না। সলিমান মলের বাইরে থেকে ইব্রাহিমকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো, কোথায় তুই? ইব্রাহিম জবাব দিল, ভেতরে আমি, আয়। সলিমান ভেতরে গিয়ে ইব্রাহিমের কাছে গেল। ইব্রাহিম জিজ্ঞেস করলো, বইয়ের জন্য কী নিবি? শাড়ি? সলিমান মেয়েদের পোশাকের দিকে যেতে যেতে বলল, বাচ্চা লেদা বউ আমার, শাড়ি পরা বয়স নাকি এটা? থ্রি পিস জাতীয় কিছু নিতে হবে, সব সময় ক্যারি করতে পারবে। বিয়ে হয়ে গেছে সুলেমান, এখন শাড়ি পরবে না তো কখন পরবে? বড় হলে পরবে, তখন আলমারি ভরে শাড়ি কিনে দিব। আচ্ছা চল। তোর ড্রাইভার কই? আমি করতেছি। ছেলেটা ভীষণ আত্মসম্মান রে, বললাম আমি করে দিই, মানা করে দিল। নিজের বেতনের টাকার মধ্যে করার চেষ্টা করছে। বেতন বাড়িয়ে দিস। হুম। সুলেমান আশেপাশে চোখ বুলালো। কিছুই তো পছন্দ হচ্ছে না, সব গর্জিয়াস। সলিমান দুইবার দেখাতে বুঝে গিয়েছে মেহরিন তার নিজের মতোই সিম্পল ঢিলেঢালা পোশাক পরে। সলিমান সেলম্যানকে বলল, সিম্পলের মধ্যে কিছু থ্রি পিস কালেকশন দেখান। দোকানদার দেখালো। সলিমানের বাকি কালারগুলো থেকে সাদা কালারের গিয়ে চোখ আটকালো। পাকিস্তানি থ্রি পিস, তার উপরে সাদা সাদা সিম্পল স্টোন বসানো। সলিমানের সাদাটা প্যাক করতে বলল। তারপর সেই দোকানের আশেপাশে তাকালো। সাদা আরও কিছু ড্রেসের কালেকশন দেখাতে পেল। একটা গাউন আছে। সুলেমান সেটাও নিয়ে নিল। ইব্রাহিম সুলেমানের কাণ্ড কারখানা দেখতে লাগলো। নিজে সাদা রঙের জামা কাপড় পরে বলে বইয়ের জন্য শুধু সাদা রঙই নিচ্ছে। আর কী কী কালার নেই নাকি? আশেপাশে আরও কত সুন্দর সুন্দর কালার আছে, কিন্তু না, তার সাদাতেই চোখ আটকাচ্ছে। এদিকে ইমনের মা আর তোর বোনের জন্য 7,000 টাকার মধ্যে একটা ড্রেস আর শাড়ি কিনেছে। নিজের জন্য বাড়ি গিয়ে কিনবে। এখন মেহরিনের জন্য কিছু কিনবে ইমন। মেহরিনের তোর শাড়ি ভীষণ পছন্দ। ইমন বিয়ের পর মেহরিনকে প্রতি মাসে একটা করে হলেও শাড়ি উপহার দেওয়ার চেষ্টা করবে। নারী খুশি শাড়িতে, কিন্তু ইমন এটা জানতে পারলো না মেহরিন খুশি হলো তার স্বামীতে। ইমন অন্য শাড়ির দোকানে গিয়ে আসলো। দেখলো ইব্রাহিম আর সুলেমান দাঁড়িয়ে আছে শাড়ির দোকানে। সুলেমানের সাথে এখনো কোনো কথাই হয়নি তার। ইমন এগিয়ে গেল। ইব্রাহিমের পাশে দাঁড়াতে ইব্রাহিম জিজ্ঞেস করলো, সব কেনা শেষ? ইমন প্যাকেটগুলো দেখিয়ে বলল, হ্যাঁ, মা বোনের জন্য শেষ, এখন আরেকজনের জন্য কিনবো। কার জন্য? দাদি? না, দাদি নেই আমার, খুব কাছের কেউ। স্পেশাল। ইমন মুচকি এসে বলল, হ্যাঁ তেমনটাই। ইব্রাহিম বুঝে নিল স্পেশালের মানেটা। ইমন শাড়ি কালেকশনে একটু দূর থেকে চোখ বোলাতে লাগলো। হঠাৎ হোয়াইট রঙের একটা শাড়িতে চোখ আটকে গেল ইমনের। মেহরিনের ফর্সা গায়ে দারুণ মানাবে, কথাটাই ভেবে শাড়ি দেখে এগোতে নিলে সুলেমান সেই সেম শাড়িটা দেখে আঙুল বাড়িয়ে দিয়ে বলল, ওই শাড়িটা বের করুন তো। সুলেমানের শাশুড়ি মা আর শালির জন্য শাড়ি কিনতে গিয়ে হঠাৎ করে এই শাড়িটা চোখ আটকে গেল। বইয়ের জন্য কোনো শাড়ি নেবে না? বলেও এই শাড়িটা রাখতে ইচ্ছে করলো না। সুলেমান প্যাক করতে বলল। ইমনের মন খুব খারাপ হয়ে গেল। দোকানদারের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, সেম শাড়ি আর নেই? দোকানদার জানালো নেই। ইব্রাহিম ইমনকে দোকানদারের সাথে কথা বলতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কোনো প্রবলেম ইমন? না না ভাইয়া, কোনো প্রবলেম নাই। ও, শাড়ি পছন্দ হয়েছে? দেখছি ভাইয়া। ইমন 5,000-এর ভেতরে মেরুন রঙের একটা শাড়ি কিনে নিল। মল থেকে বেরিয়ে আসতে আসতে দুপুর 3টা বেজে গেল সুলেমানদের। রুমেশের জন্য কিনে নিই সুলেমান। রুমেশের নিজেই মার্কেটে গিয়ে পছন্দ করে কিনে আনে। ইমন ইব্রাহিমের সাথে বাগান বাড়িতে ফিরে জামা কাপড় গুছিয়ে নেয় ব্যাগে। সন্ধ্যার পর রওনা হবে। ইব্রাহিম বলেছিল আগামীকাল তাদের সাথেই যেতে, কিন্তু ইমন শোনেনি। তার জান প্রাণ আটকে আছে তার বাড়িতে। কত মাস হয়ে গেল, কতদিন ছুঁয়ে দেখেনি নিজ বাড়ির মাটিকে। মাটির একটা আলাদা গন্ধ থাকে নোনতা মমতার সাথে। সে গন্ধ শহরে কার্পেটের নিচে নেই, শীততাপ নিয়ন্ত্রিত ঘরের বাতাসে নেই। মাঠের ধানের গন্ধ, শীতল বাতাসের মধ্যে একটা শান্তি মাখানো, সেই গন্ধ, সেই অনুভূতি এই শহরে নেই। তার চেয়ে বড় কথা তার আম্মা, তার মেহেরিন, তার বোন যে নেই। ডাক, হালকা বাতাস সব মিলিয়ে এক ধরনের শান্ত পরিবেশ হলেও তার সাথে যোগ হয়েছে ভারী নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মাঝে একা বসে আছে সাফওয়ান, চোখে ক্লান্তি, মুখে অপেক্ষার রেশ। এখনো আসেনি। পকেট থেকে ফোনটা বের করতে দূর থেকে দেখতে পেল মাই আসছে। তাড়াতাড়ি ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়ায় সাফওয়ান, মুখে একটু হাসি ফুটিয়ে বলল,
দেরি করিয়ে আসলে। মাহির তপ্ত শ্বাস ফেলে বলো, আর কখনো আপনার দেরি করাবো না সাফওয়ান। এই শেষবার। আপনাকে আজ কিছু কথা বলার জন্য এখানে ডাকা। বলো না, আমি তো শুনতেই চাই। এটা বলে সাপওয়ান মাহির গালে দুহাত রাখে। মাহির নিঃশ্বাস দ্রুত হয়। সাপওয়ানের হাত গাল থেকে সরিয়ে দিয়ে বলে,